হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেট থিওরি 11 এন্ড জয়েন্ট এন্ট্রান্সের উপর আমাদের ক্লাসটা। ফার্স্ট, সেট থিওরির উদ্ভাবক বলতে পারি আমরা জর্জ ক্যান্টর, একজন জার্মান ম্যাথমেটিশিয়ান। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি সেট থিওরি। সেট কাকে বলে, ঠিক আছে? ডেফিনেশন ফার্স্ট বলছি, সেট is a well defined collection of distinct object, আশা করি এখনো বোঝা যায়নি ডেফিনেশনটা। এখানে আমরা দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম ইউজ করেছি, ওয়েল ডিফাইন্ড, কালেকশন, ডিস্টিংক্ট। এই ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে সেট মানে কিছু জিনিস এখানে আমরা একত্রিত করবো, ওকে? আচ্ছা, কি শর্ত মেনে? ওয়েল ডিফাইন্ড টার্মটা যদি আমরা অন্যভাবে বলি, ওয়েল ডিফাইন্ড মানে কমপ্লিট ইনফরমেশান আছে, কোনো কিছু সম্পর্কে কমপ্লিট ইনফরমেশান আছে। আর প্রত্যেকটা মেম্বারই হবে, যে কালেকশানটা আমরা নেব প্রত্যেকটা মেম্বারই হবে ডিস্টিংক্ট, ঠিক আছে? আমরা যদি উদাহরণস্বরূপ সেটের উদাহরণ দিতে চাই, ধরো গোবরডাঙ্গাতে খাটুরা বয়েজ স্কুলের ক্লাস 11-এর যত স্টুডেন্ট আছে তাদের কালেকশন দেখতে পাবো। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো, কারণ কোনো স্টুডেন্টের সঙ্গে 100% আইডেন্টিক্যাল কখনো হতে পারে না। তাহলে প্রত্যেকটা টার্ম কি, এবং আমরা ওয়েল ডিফাইন কেন, আমরা স্কুলের নাম বলে দিয়েছি, কোন ক্লাসের সেটাও বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে ওয়েল ডিফাইন ব্যাপারটা আসছে। কালেকশন কেন না, অনেকগুলো স্টুডেন্ট একত্রিত করে নিচ্ছি। ডিস্টিংক্ট, এই যে বললাম প্রত্যেকটা স্টুডেন্ট একজনের থেকে 100% তো কখনো সমান হবে না, নিশ্চয়ই আলাদা। তো ডিস্টিংক্ট ব্যাপারটা ফলো করছে, তাহলে ওটা একটা সেট গঠন করবে। কিন্তু যদি আমরা বলি যে কিছু বুদ্ধিমান স্টুডেন্টের কালেকশান, ঠিক আছে, বুদ্ধিমান স্টুডেন্টের কালেকশান, কিন্তু এটা আমরা কিভাবে বিচার করবো বুদ্ধিটা, ঠিক এটা ক্লিয়ার করে বলিনি। তাহলে এখানে ওয়েল ডিফাইন্ড টার্মটা মানে আমি বলেছিলাম যে কমপ্লিট ইনফরমেশান থাকবে, যাকে সেট গঠন করব তার কমপ্লিট ইনফরমেশান থাকবে। কিন্তু এখানে যে আমি উদাহরণটা দিলাম, যে বা বলতে পারি যে ভালো স্টুডেন্টের কালেকশান ক্লাস 11-এর, ওয়েস্ট বেঙ্গলে যত ক্লাস 11-এর স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টের কালেকশন, এটা কি সেট গঠন করবে? অ্যান্সারটা হবে না। কেন করবে না? এখানে কমপ্লিট ইনফরমেশন নেই যে ভালোটা আমরা কি দেখে বিচার করব, ঠিক আছে? আমরা যদি বলি গোবরডাঙ্গাতে সৎ ব্যক্তির কালেকশন কি সেট গঠন করবে, তো আমরা সৎ কীভাবে ডিফাইন করিনি, তো সেট গঠন করবে না, ঠিক আছে? তো বৈশিষ্ট্য বলে দিতে হবে। তাহলে এই টার্মটা আশা করি বোঝা গেছে, ওয়েল ডিফাইন্ড, কালেকশন আর ডিস্টিংক্ট, ওকে? নামটা বলেছিলাম, কে বলেছে? জর্জ ক্যান্টর, ওকে? জর্জ ক্যান্টর একজন জার্মান ম্যাথমেটিশিয়ান, ওকে? এবার আমরা বিভিন্ন পদ্ধতি, এবার যখনই সেটা কোনো কিছু ডেফিনেশন দিলাম, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে, সেটাই প্রশ্ন আসবে। তো আমরা রিপ্রেজেন্টেশনটা লেখার সময় একটা জিনিস বলে দিচ্ছি, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট তুমি চাই বলো, এটা দিয়ে আমরা এক্সপ্রেস করি, ঠিক আছে? এটা দিয়ে আমরা এক্সপ্রেস করি, এবং সেটের লেখার দুটো পদ্ধতি আছে। ডেফিনেশনটা মুছে দিলাম, সেটের লেখার দুটো পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতি হলো রোস্টার মেথড, এগুলো সবই ম্যাথমেটিশিয়ানদের নাম অনুসারে, ওর ট্যাবুলার মেথডও বলে এটাকে, ঠিক আছে? ফার্স্ট একেরটা আমি একটু বলে নিই, রোস্টার মেথডটা কেমন। বললাম তোমাকে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, যত ন্যাচারাল নাম্বার আছে তাদেরকে লেখো, মানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত আসবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা টার্ম লিখেছি, টার্ম দেখো এগুলো আমাদের ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট সমস্ত বৈশিষ্ট্য ফলো করছে। এবং দেখো এখানে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি, আরও কিছু বৈশিষ্ট্য দেখানো, এখানে দেখো একটা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। তাহলে এখান থেকে একটা জিনিস অবজার্ভ করা গেল যে সেটকে আমরা কার মাধ্যমে প্রকাশ করব? ক্যাপিটাল লেটার, ওকে? আর এই উদাহরণটা বাদে আমি ধরো অন্য একটা উদাহরণ সেট করছি, সাপোজ ভি দিয়ে লিখলাম এ ই আই ও ইউ, এগুলো দেখো ভাওয়েলের কালেকশন, ওকে? এখানে মেম্বারগুলো দেখো স্মল লেটার্সে। তাহলে এটা একটা ট্র্যাডিশনাল মেথড, যে আমরা সেটকে সবসময় ক্যাপিটাল লেটারে রিপ্রেজেন্ট করব আর মেম্বারকে সবসময় স্মল লেটারে রিপ্রেজেন্ট করব। আশা করি বোঝা গেছে রোস্টার মেথডটা। রোস্টার মেথডটা কখন আমরা অ্যাপ্লাই করব সেট লেখার সময়? যখন প্রত্যেকটা টার্ম মানে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আমাদের ইন্ডিভিজুয়ালি ইনফরমেশান থাকবে এবং প্রত্যেকটাকে এক্সপ্রেস করতে পারবো। যখন আমরা প্রত্যেকজনকে এক্সপ্রেস করতে পারবো তখন আমরা এই মেথডটা ফলো করব। দেখো এখনই একটা প্রবলেম আমি ক্রিয়েট করে দিচ্ছি, যে সেই সমস্ত রিয়েল নাম্বার লিখতে বলছি, আর যা যা সিম্বল আমাদের লাগবে না সেট থিওরি পড়তে গিয়ে, সেগুলো আমরা যখন দরকার হবে ঠিক তখন বলে দেবো। এইটাকে বলে সাচ দ্যাট,
ঠিক আছে, এক্স সাচ দ্যাট মানে এমন যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটাকে বলা হয় বিলং সিম্বল। তাহলে এখানে দুটো সিম্বল চলে আসলো, এটাকে বলা হয় সাচ দ্যাট। কী বলা হয়? সাচ দ্যাট। ওকে, আর এইটাকে বলা হয় বিলংস, মানে কোনো একটা জিনিস এর মধ্যে থাকলে ওটাকে বলবো বিলংস। ওকে, তাহলে এক্স বিলংস টু আর অ্যান্ড আরও বৈশিষ্ট্য দিচ্ছি। আমি যদি বলতাম 0 থেকে 10-এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে তুমি লিখে দেখাও, তাহলে ওই লাইনের ভেতরে এখানে যদি 0 থেকে 1-এই একটু জুম করো, এখানে দেখবে আনকাউন্টেবল নাম্বার আছে রিয়েল নাম্বার, তুমি লিখে শেষ করতে পারবে না। তাহলে 0 থেকে 10 তো ভুলেই যাও, ওটা আর লিখতেই পারবে না। তাহলে কি ওটাকে আমরা রস্টার মেথডে কি প্রকাশ করতে পারবো? একদমই ঠিক না। কারণ কি রস্টার মেথডে আমার প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। একটা টার্ম তুমি ধরো এখানে লিখলে 0.1115567, আর একটা ধরো আরও 0.123567, এরকম কত টার্ম আছে আমরা লিখতে পারবো না। তাহলে এই যে মেথড শিখেছিলাম, এই মেথডে দেখলাম কিছু প্রবলেম হচ্ছে। কারণ যখনই কোনো কিছু শিখতে হবে আমাদের দেখতে হবে যে আগের মেথডটা কখন ফেল করছে। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে পরের মেথডটা কেন ইউজ করব এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। দেখো আগের মেথডটা কোথায় ফেল করছে, টার্ম যদি ইনফাইনাইট হয় না, টার্ম যদি ইনফাইনাইট হয় তখন দেখো লিখে শেষ করতে পারো। ফাইনাইট হলে কি গুণে লিখতে পারি না, যদি 10টা হয় গুণে লিখতে পারো, যদি 15টা হয় গুণে লিখতে পারো। কিন্তু টার্ম যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা এক্সপ্রেস করতে পারবো না, তাহলে এই মেথডটা ফেল করবে। তখন আমরা কি মেথডের সাহায্য নেব? 2 নম্বর সেট বিল্ডার। ওকে, মানে গঠন ভিত্তিক পদ্ধতি। ও এবার কাজ করবে গঠনের ওপর, মানে সেট কেমন আছে তার উপর রিপ্রেজেন্টেশন হবে। সেট বিল্ডার পদ্ধতির এক্সাম্পল তো আমি এইমাত্র দিয়েছিলাম, এ ইজ ইকাল টু, একটু চেঞ্জও করে দিতে পারি, এক্স বিলংস টু আর সাচ দ্যাট, মানে সেই সমস্ত রিয়েল নাম্বার নাও এমন যে ধরো 0 থেকে 2 এর মধ্যে, এরকম অজস্র এক্সাম্পল আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে এটা হলো আমাদের কিসের এক্সাম্পল, যে সেট বিল্ডার পদ্ধতিতে কীভাবে সেটকে প্রকাশ করব। ওকে, এটা গেল আমরা সেটের প্রকাশ এবং ডেফিনেশন। এবার আরও কিছু ডেফিনেশন আছে। নেক্সট কনসেপ্টটা আমরা বলছি সাবসেট। ওকে, সাবসেট। দেখো নামকরণের সার্থকতা যদি তুমি বিচার করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সাব মানে কি মেন কালেকশন থেকে কিছু কিছু নেব, তাই না? যেমন আমি এক্সাম্পল এ ইজ ইকাল টু একটা সেট, এক্সাম্পল থেকে আমরা ডেফিনেশনটার অবজারভেশন আসবো। সাপোজ আমাদের কাছে ডেফিনেশনটা জানা ছিল না, আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। এ ইজ ইকাল টু 1 2 3 4 5 আছে, আর বিতে এইগুলো সবাই আছে, ঠিক আছে, এগুলো সবাই আছে, এক্সট্রা ধরো এরকম আছে। তাহলে দেখো আমরা বলতে পারি না যে এই কালেকশনটা ঠিক এই কালেকশনের সাব কালেকশন, হ্যাঁ কি না? তাহলে এই কালেকশনটা সাব কালেকশন। তাহলে আর যদি ডেফিনেশন আমরা ক্রিয়েট করবো, যখন আমরা তৈরি করবো, তখন কি বলবো, যে ইচ মেম্বার অফ দ্য সেট, দেখো এই সেটের প্রত্যেকটা মেম্বারই এই সেটের মেম্বার আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এ ইজ সাবসেট অফ বি। ওকে, এ ইজ সাবসেট অফ বি। আচ্ছা, এবার ফর্মাল ডেফিনেশনটা দিচ্ছি, উদাহরণ দিলাম। ফর্মাল ডেফিনেশনটা কি, ইফ, এই টার্মটার উপর জোর দিতে হবে, হ্যাঁ, ইফ ইচ এলিমেন্ট অফ এ বিলংস টু, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সময় পাল্টে যাবে, যা বুঝবে সেটাই লিখতে হবে। ইফ ইচ এলিমেন্ট অফ এ বিলংস টু বি, দেন এ ইজ কল্ড সাবসেট অফ বি। এখানে ব্যাপারটা বোঝার আছে। দেখো প্রত্যেকটা মেম্বারের কোথায় চলে যাবে, বি সেটে চলে যাবে। তাহলে আমরা বলবো একে সাবসেট, কার সাবসেট, বি এর। দ্যাট ইজ, এই নোটেশনটা মানে দ্যাট ইজ, হ্যাঁ, আই ডট ই, দ্যাট ইজ। এবার একটু ম্যাথমেটিক্যাল নোটেশনে লেখা যাক, এই সাবসেট অফ বি, ঠিক আছে। এবার এখানে দুটো প্রশ্ন স্টুডেন্টের মাথায় কাজ করবে, যে এরকম সিম্বলটা কেন দিলাম। দেখো এইটা দিয়ে আমাদের দুটো মিনিং আসে, এই সাবসেট অফ বি অথবা এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। যেমন আমরা এই ইনইকুয়ালিটিতে এরকম ইউজ করি, লেস অর ইকুয়াল টু, এটা মানে কি, এটা লেস দেন হবে অথবা ইকুয়াল হবে। তো সেরকমই সাবসেটেও এরকম হয়, যে এই সাবসেট অফ বি, কারণ ফার্স্ট আমি যে উদাহরণটা নিয়েছিলাম ওখানে দেখবে এই প্রপার্টিটা ফলো করছে। তাহলে এখান থেকে একটা জিনিস শেখা গেল, ডেফিনেশনটা তো দিলাম, এখান থেকে এবার কয়েকটা জিনিস আমি নিয়ে আসছি। সাবসেটের প্রকারভেদ, হ্যাঁ, সাবসেটের প্রকারভেদ মানে ক্লাসিফিকেশন অফ সাবসেট কি কি হতে পারে। হতে পারে যে প্রপার সাবসেট, এটা 2-এ রাখছে, হ্যাঁ। ইমপ্রপার সাবসেট, আর ফার্স্টে রাখছি ট্রিভিয়াল সাবসেট। ট্রিভিয়াল ব্যাপারটা কি,
আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলবো, সেই সেটটাকে বলা হয় না, একটা স্পেশাল টাইপের নাম আছে, ওটাকে বলে এমটি সেট অথবা ফাই সেট। ওটা সম্পর্কে আমি একটু বলে নিই। হ্যাঁ, তাহলে এমটি সেট, ওকে, এমটি সেট এটা এমন ধরনের সেট এখানে কোনো মেম্বার থাকবে না, এমন সেট যেখানে কোনো মেম্বার নেই, এটাকে বলি আমরা এমটি সেট। এর নোটেশনটা কী আছে, ফাই সিম্বল দিয়ে লেখে। হ্যাঁ, ফাইটা অনেকে অনেক রকম লিখে, আমি কখনো এরকম লিখতে পারি। হ্যাঁ, ফাই সেট দিয়ে আমরা নোটেশনটা দেবো, এটাকে বলি এমটি সেট। এখানে কি এর স্পেশালিটিটা কি, এখানে কোনো মেম্বার নেই, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করে কি করে, জাস্ট এরকম। এখানে যদি তুমি একটা কিছু লিখে দাও তাহলে কিন্তু ওটা ফাই সেট হবে না, বুঝতে পারলাম? কখনো এইভাবে লিখবে না যে ফাই সেট, এইভাবে লিখবে না। এটা একটা এমটি সেট, বাট এটা কিন্তু এমটি সেট নয়, এটা কিন্তু এমটি সেট নয়। বলে কেন? এখানে এই যে তুমি একটা মেম্বার লিখেছো, এটা একটা একপদী সেট। কেন না, এর পদ সংখ্যা কত আছে, একটা। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গাটা ক্লিয়ার না হয়ে বলবে। হ্যাঁ, কি সেটের ডেফিনেশন দিচ্ছি আমরা, এমটি সেট। এমটি সেটে কী থাকে, কোনো মেম্বার থাকে না। ওকে, আচ্ছা, এই নোটেশনটা যদি আমরা কখনো কেউ লেখে, যে সে শিখে গেছে যে দাদা এমটি সেট তো ফাই হয়, তাহলে ফাই দিয়ে লিখেছি আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তাহলে এটা কি ফাই সেট না? একদমই না, কারণ আমরা বলেছি কি এমটি সেটে কী থাকে না, এমটি সেটে কোনো মেম্বার থাকে না। সো আমাদের এখানে এইটা হলো কি একপদী সেট, ঠিক আছে? তাহলে দেখো এখানে আবার একটা নতুন একটা টার্ম চলে আসলো, একপদী সেট। তাহলে এরপর নিশ্চয়ই দ্বিপদী, ত্রিপদী এরকম হবে। তাহলে পদ সংখ্যা যত হয় এইভাবে গুণেও বলা যায় যে এত পদের সেট। ওকে, তাহলে ফাই সেটটা সম্পর্কে খুব মনে রাখবে যে ফাই সেট এমন সেট, তাহলে আমি যেই মাত্র সাবসেটের প্রপার্টি বলেছিলাম, তাহলে এবার বিভিন্ন নোটগুলো আমরা লিখছি এক এক করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার, phi is subset of every set। এটা ঠিক বলছি কিনা? phi is subset of every set। তুমি যে কোনো সেট নাও সেই সেটেরই সাবসেট হবে। কারণ কি, এ phi তো কোনো মেম্বার নেই। আমরা ডেফিনেশনটা কি বলেছিলাম, প্রত্যেক মেম্বার, এর প্রত্যেক মেম্বার কোথায় থাকতে হবে, বিতে। তুই কোনটা পজিটিভ হইতে, এখানে কোনো মেম্বারই নেই, তাহলে থাকার প্রশ্নও নেই। তাহলে ইন আদার ওয়ার্ডস, তাহলে ফাইটা সাবসেট অফ বি। তাহলে 1 নম্বর বলছি যে ফাই সেট যে কোনো সেটের সাবসেট, তুমি যাই সেট তোলো তারই সাবসেট ফাই। 1 নম্বর ক্লিয়ার? ওকে। 2 নম্বর, এনি সেট ইজ সাবসেট ইটসেলফ। যে কোনো সেট যদি তুলি সে নিজেই নিজের সাবসেট। এনি সেট এ ইজ এ সাবসেট অফ এ। এনি সেট এ ইজ এ সাবসেট অফ এ। কেন, বোঝাটা নিয়ে মেন বিষয় যে এ নিজেই নিজের সাবসেট। বলে কি করে বললে এটা, ধরো এ ইজ ইকুয়াল টু আমরা 1 2 3 এটাই নিলাম সাপোজ। তা এই বি এর ডেফিনেশনটা যেখানে দিয়েছিলাম, বি এর জায়গাও যদি আমরা এরকম 1 2 3 রাখি, তাহলে ডেফিনেশন ফলো করছে কিনা, এখানকার প্রত্যেক মেম্বার এখানে আছে কিনা, আছে। ডেফিনেশন ফলো করলেই সাবসেট, দেয়ারফর এ ইজ সাবসেট অফ এ। সেই জন্য দেখো আমরা দুটো সিম্বল ইউজ করেছিলাম। এবার তোমাকে বোঝাবো যে ডিফারেন্সটা কি, যে অনলি এটা লেখা থাকে কখনো, আর কখনো এটাও লেখা থাকতে পারে, এটা ডিফারেন্সটা কি। তাহলে এবার আসছি, দেখো আমি ওপরে নাম লিখে রেখেছি, ট্রিভিয়ালের পরিচয় দিয়েছি। ফাই সেট ইজ এ ট্রিভিয়াল সেট। ওকে, নেক্সট বলছি প্রপার। কোনগুলো প্রপার? যদি এমন হয় যে এ সেটের মেম্বার 4টে আছে আর বি সেটে ধরো এরকম 1 2 3 4 5, দেখো এ সেটের মেম্বার বিতে সবাই আছে কিন্তু কিছু কম আছে, তাহলে এই ধরনেরগুলোকে কি বলবো, প্রপার সাবসেট। তাহলে এর ট্রিভিয়ালও হয়নি আর প্রপার, তাহলে এটা প্রপার সাবসেট। তাহলে প্রপারের সিম্বল কি, প্রপারের সিম্বল কেমন হবে তাহলে, ঠিক এরকম, ঠিক আছে, দিস প্রপার সাবসেট। এবার ইমপ্রপার কী জিনিস, এইমাত্র আমি শিখিয়েছি যে নিজেই নিজের সাবসেট হয়, সেইগুলোকে বলবো আমরা ইমপ্রপার সাবসেট। তাহলে আশা করি ক্লিয়ার, ট্রিভিয়াল, প্রপার, ইমপ্রপার, তাহলে সাবসেট ব্যাপারটা ক্লিয়ার। একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি, কখনো যদি তুমি এরকম লেখো এ ইজ বিলংস টু এ, দিস মিনিংলেস। সেট সেটের মধ্যে বিলং করে এমনটা আমরা লিখি না। এরকম এখানে যাদের লিখবো তারা অলওয়েজ কী হবে, অলওয়েজ মেম্বার। ওকে, এখানে যাদেরকে আমরা রাখবো তারা অলওয়েজ কী হবে, মেম্বার হবে। কারণ একটা মেম্বার এখানে বিলং করে, সেট এরকম বিলং করে, সেটের মধ্যে সাবসেট এরকম রিলেশন হবে, কিন্তু সেট সেটের মধ্যে বিলং করে এরকম আমরা বলবো না, ঠিক আছে। মানে এই এখানে লিখেছি আবার এই লিখেছি। এবার কেউ একটা কোশ্চেন তুলতে পারে এটা বলার পরে, যে আমরা অনেকগুলো সেটকে নিয়ে যদি একটা কালেকশন বানাই, এমন একটা জিনিস কালেকশন বানালাম যেখানে প্রত্যেকটা মেম্বার এক একটা করে সেট করতে পারি, আমরা এরকম ধরনের কনসেপ্ট পরের দিকে বলছি। পাওয়ার সেট বলে একটা কনসেপ্ট আছে। আচ্ছা, তাহলে এখনই বলে নিই পাওয়ার সেট অফ এনি সেট,
ঠিক আছে, পাওয়ার সেট অফ এনি সেট। পাওয়ার সেট নামটা দেখেছো, মানে সেটটাই পাওয়ারফুল অনেক। কেমন, যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখানে 1 2 সাপোজ 1 2ই আছে এ সেটে, তাহলে এর পাওয়ার সেট অফ এ ইজ ডিনোটেড বাই পি এ। ওকে, পাওয়ার সেট অফ এ ইজ ডিনোটেড বাই পি এ। এটাকে কেমনভাবে লেখা হয়, এটা মানে এ সেটের যত সাবসেট আছে সবার কালেকশন। কি বললাম, অল কালেকশন অফ সাবসেটস অফ এ। এবার এক করে বলার চেষ্টা করো, এর সাবসেট কি আমরা বলেছি ফাই, তুমি বললেও হবে না বললেও অলওয়েজ চলে আসবে, তাহলে ফাই আসলো। ওকে, আচ্ছা, আর যদি ফাইকে অন্যভাবে লিখতে চাও তাহলে কি, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ভেতরে মেম্বার দেওয়া যাবে না, মেম্বার দিলে এক পদি সেট হয়ে যাবে। ওকে, তাহলে এইটা আমরা ছেড়ে দিচ্ছি, এমনি ফাই দিয়ে লিখছি নর্মালি, ঠিক আছে, ফাই। যদি 1কে সিঙ্গেল একটা সেট বানাই হবে, 2কে সিঙ্গেল একটা সেট বানাই হবে, আর যদি 1 2কে একসঙ্গে রাখি তাহলে এইগুলো দেখো প্রত্যেকটা মেম্বার ইন্ডিভিজুয়ালি এক একটা সেট, ঠিক আছে। এই যে এর সাবসেটের সমস্ত কালেকশন, এটাকে বলবো পাওয়ার সেট অফ এ। বুঝে গেছে, তাহলে অল দ্য কালেকশন অফ সাবসেটস অফ এ, ঠিক আছে, ইজ কল্ড পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেটে এ সেটের সমস্ত সাবসেটগুলো চলে যাবে। আচ্ছা, এবার তোমার প্রশ্ন হবে তাহলে পাওয়ার সেটে কতগুলো মেম্বার থাকতে পারে, এটা কোশ্চেন হবে। দেখো, যদি নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে, এ সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি আমরা পি দিয়ে লিখি, বোঝার জন্য এমনি লিখলাম, যা কিছু লিখতে হবে, নাম্বার অফ এ ইকুয়াল টু পি হয়, তাহলে পাওয়ার সেট অফ এ এর কতগুলো মেম্বার থাকবে, 2 টু দি পাওয়ার পি। কী বললাম, মেন সেটে যতগুলো মেম্বার থাকে তার পাওয়ার সেটে ঠিক 2 টু দি পাওয়ার ততগুলো মেম্বার থাকে। একটু ম্যাচ করে দেখো, এ সেটে কটা ছিল, 2টো, তাহলে এর পাওয়ার সেটে কত থাকবে, 2 টু দি পাওয়ার 2, তাহলে দেখো 4টে অ্যান্সার এসছে, ঠিক আছে। এখানে যদি এনটা থাকতো তাহলে 2 টু দি পাওয়ার এন আসবে। আশা করি বোঝা গেছে, হ্যাঁ, এটা হলো পাওয়ার সেটের কনসেপ্ট। এই ভিডিওতে আমরা পুরো সেট থিওরির বেসিক কনসেপ্টটা বলে দেবো। যেটা বলছিলাম সাবসেটের ওখানে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন 1880 সম্ভবত, এরকম দিকে একটা কনসেপ্ট দিয়েছে ভেন ডায়াগ্রাম। হ্যাঁ, ওনার নাম হলো জন ভেন, সেখান থেকে এটা এসছে, VEN। ওকে, জন ভেন, ভেন ডায়াগ্রাম। দেখো সাবসেটের কনসেপ্টটা তো এইভাবেও বলা যায়, এখানে ধরো এ রেখেছি, এটা বি, এই সাবসেট অফ বি। যদি বলবে এইটা ট্রু, তাহলে আরেকজন স্টুডেন্ট এসে বলবে যদি দুজনেই কোয়েনসাইড করে, তাহলে এই সিচুয়েশনটা চলে আসবে, এ ইকুয়াল টু বি সিচুয়েশনটা এটা দিয়ে রিপ্রেজেন্ট হবে, এটাই এ এটাই বি। হ্যাঁ, তাহলে সাবসেটকে এইভাবেও প্রকাশ করা যায়। যদি শুধু প্রপার বলতো তাহলে এখানের ভেতরে কোনো এক জায়গায় থাকবে সেটটা। দেখো, যখন আমরা একদম নাম্বার সিস্টেম স্টাডি করেছিলাম ছোটোবেলায়, তখন আমাদের বিভিন্ন অপারেশন শেখানো হয়েছিল, যে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তাহলে সেইগুলো আমরা এবার সেট থিওরিতেও বিভিন্ন রকম অপারেশন আছে, সেগুলো আমরা স্টাডি করব। ওকে, তো ফার্স্ট বলছি ইউনিয়ন, ঠিক আছে, এইটা হলো সিম্বল তার, এ ইউনিয়ন বি। এর মানে কি, এ ইউনিয়ন বি মানে সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স এতে আছে অথবা এক্স বিতে আছে। ইউনিয়নে আছে মানে কি, এতে থাকলেও চলবে, বিতে থাকলেও চলবে, এটাকে বলা ইউনিয়ন। ওকে, যদি আমরা একটু ছবি দেখাই তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। ভেন ডায়াগ্রামটা আমরা এই জন্য নামটা বলে নিলাম, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য নেব যে প্রত্যেকটা জিনিস বোঝানোর। ওকে, ইউনিয়নটা কি জিনিস না, এখানে দেখো পুরো এ বি সমস্ত জায়গাটুকু নেবো, কভার করব, এইটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি। ওকে, এ ইউনিয়ন বি কি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এতে থাকলেও চলবে অথবা বিতে থাকলেও চলবে, তাহলে বলবো এ ইউনিয়ন বিতে আছে। ওকে, এক্সাম্পল নেওয়া যেতে পারে, এক্সাম্পল দেখো এমন নিচ্ছি, এ ইজ ইকাল টু 1 2 3, ঠিক, আর বি ইজ ইকাল টু 2 3 5 7। সো আমরা যদি এখানে প্লট করে দিই 1 2 3টা দেখো দু জায়গাতেই আছে, তাহলে এতেও আছে বিতেও আছে, এমন এখানে রাখলাম, আর 5 7 এখানে রাখলাম। তাহলে দেখো এ ইউনিয়ন বি আমি কি বলেছি, পুরো জায়গাটা না, তাহলে আনসারটা কত আসবে, দেয়ারফর এ ইউনিয়ন বি ইজ ইকাল টু কত আসবে, 1 2 3 5 7। একটা জিনিস বলে দিই, সেটে কিন্তু সেম মেম্বার আমরা কখনোই লিখবো না। ওকে, সেটের প্রত্যেকটা মেম্বার ডিফারেন্ট হবে। আশা করি বোঝা গেছে এ ইউনিয়ন বিটা কী জিনিস। এখান থেকে একটা অবজার্ভ করার বিষয় আছে, যে ছবিটা আমি এঁকেছিলাম, নোট বলে লিখে রাখতে পারো, নোট
এ ইজ সাবসেট অফ ইউনিয়ন বি, ঠিক কিনা? যে ছবি আমরা দেখেছিলাম এ ইউনিয়ন বি পুরো জায়গাটা, আর তার মধ্যে তো এটা লাই করছেই, তো এই সাবসেট অফ বি। 2 নম্বর কি, বাই সিমিলার আর্গুমেন্ট উই ক্যান সে বি ইজ সাবসেট অফ ইউনিয়ন বি। ওকে, এটা গেল কনসেপ্ট এ ইউনিয়ন বির। নেক্সট অপারেশনটার নাম কি, ইন্টারসেকশন। ওকে, ঠিক ইউনিয়নটা যেভাবে লিখেছি ঠিক তার উল্টো একটা সিম্বল। এদের আর নাম আছে বইতে দেখবে, জয়েন, আর একটা নাম মিট। ওকে, এ ইন্টারসেকশন বি কেমন কালেকশন, আমরা একদম ফর্মাল ডেফিনেশন দিচ্ছি না, জাস্ট বেসিকটা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করছি। ইন্টারসেকশন কি, এক্স সাচ দ্যাট এক্স এতে আছে অ্যান্ড এক্স বিতে আছে। পয়েন্ট টু বি নোটেড, অ্যান্ড আগের বার কী ছিল, অর ছিল, এবার আছে অ্যান্ড। তাহলে অ্যান্ড যখনই আছে ব্যাপারটার মধ্যে জোর দিতে হবে যে সেই সমস্ত মেম্বারকেই রাখতে পারবে যে কিনা এতেও থাকবে এবং বিতেও থাকবে, দু জায়গাতেই থাকতে হবে। তাহলে যদি ছবিটা আমরা আঁকি কেমন হবে, বলেছি ভেন ডায়াগ্রামে সবসময় সাহায্য নেবে। তুমি সেট থিওরি যদি চোখের সামনে ভাসাতে হয় তাহলে তোমার ভেন ডায়াগ্রামের সাহায্য নিতে হবে। দেখো এ ইন্টারসেকশন বিতে কারা থাকবে, এতেও থাকবে যারা, বিতেও থাকবে। তাহলে ছবি অনুযায়ী এইটার নাম কি বলো তো, এ ইন্টারসেকশন বি। আশা করে বোঝাতে পেরেছি যে সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে অ্যাজ ওয়েল অ্যাজ বিতে আছে, এটাকে আমরা কি বলি, এ ইন্টারসেকশন বি। ফর এক্সাম্পল উই ক্যান টেক এ ইজ ইকাল টু 5, 6, 7 অ্যান্ড বি ইজ ইকাল টু 6, 7, 8। সো দেখো এখানে কমন মেম্বার কে আছে, 6, হ্যাঁ না? তাহলে এ ইন্টারসেকশন বির অ্যান্সারটা কত হবে, সরি 6, 7 দুটো ছিল, ঠিক? তাহলে এ ইন্টারসেকশন বিটা 6, 7। আর যদি ভেন ডায়াগ্রামে তোমাকে বলে যে ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করে তুমি ইন্টারসেকশন বিটা বের করো, তাহলে তুমি ছবিটা আঁকার সময় খুব সচেতন হবে। ইন্টারসেকশনে কারা আছে, 6, 7টা এখানে আঁকবে, আর 5টা এখানে আছে, আর 8টা এখানে আছে। দেখো ভেন ডায়াগ্রাম এমন একটা রিপ্রেজেন্টেশন যেটা একদম সেট থিওরির পুরো কনসেপ্টটাকে তোমার সামনে একদম চোখের সামনে ভাসিয়ে তুলবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে 6, 7টাই ইন্টারসেকশনে আছে, ঠিক আছে? এটা হলো অ্যানালিটিক্যাল মেথড আর এটা হলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। আশা করি বোঝা গেছে, দিস কল্ড ইন্টারসেকশন। তাহলে এখানে সেই জিনিসটা ভাবা যাক, আগেরবার যে নোট দুটো বলেছি, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। দেখো সিমিলারলি উই ক্যান সে এ ইন্টারসেকশন বি ইজ সাবসেট অফ বি। ওকে, দিস অবভিয়াস রেজাল্ট। তাহলে আলটিমেটলি শিখলাম যে ইন্টারসেকশনে থাকা মানে দু জায়গাতেই থাকতে হবে, আর ইউনিয়নে থাকা মানে যে কোনো এক জায়গায় থাকলেই চলবে, ঠিক আছে? এবার আমরা নতুন একটা অপারেশন শেখাচ্ছি 3 নাম্বার, সেটা হলো ডিফারেন্স। ডিফারেন্স অফ এনি সেট, ডিফারেন্স অফ এনি সেট কেমন জিনিস এটা, ডিফারেন্স অফ এনি সেট। দেখো এইরকম একটা সিম্বল দিয়ে লিখবো, এ ডিফারেন্স বি। ওকে, অনেকে মাইনাস এরকমভাবে লেখে, ডাজ নট ম্যাটার। এখানে কারা থাকবে, সেই সমস্ত এক্স যারা এতে আছে বাট কিন্তু নেই কোথায়, বিতে নেই। এটা বলে ডিফারেন্স অফ সেট। কেমন, এতে আছে কিন্তু বিতে নেই, জিওমেট্রিক্যালি। দেখো এতে আছে কিন্তু বিতে নেই, কোন পোর্শনটা, ঠিক এই পোর্শনগুলো। যদি আমরা অন্য কালি দিয়ে দেখাতে ওটা ভালো হয়। এই পোর্শনটা কি, এটাকে আমরা কি বলবো, এ মাইনাস বি। সিমিলারলি যদি কেউ বি মাইনাসে ইউজ করে, জিজ্ঞেস করে, ঠিক এই সাইডটা হবে, ঠিক আছে? এটা একটু বুঝিয়ে নিই, এ মাইনাস বি। তাহলে সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে কিন্তু বিতে নেই, ঠিক আছে, স্কোয়াল্ড এ মাইনাস বিতে আছে। যেমন অন্যভাবে তুমি ভাবতে পারো, আরও কিছু নোটেশন আমি দিতে পারি, এ মাইনাস বি অলসো এক্সপ্রেসড অ্যাজ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে নোটেই রাখা যেতে পারে। প্রত্যেকটা জায়গায় একটা দুটো এক্সট্রা কিছু বলছি, সেগুলো একটু নোট করতে হবে যে এ ডিফারেন্স বি ক্যান বি এক্সপ্রেসড এজ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যদি এটা তুমি ভাবতে চাও ভেন ডায়াগ্রাম দিয়ে, তাহলে ভাবা খুবই সহজ। এইমাত্র ছবিটা আমি দেখিয়েছিলাম, এই পোর্শনটার নাম কি, হ্যাঁ একটা অপারেশন আমার ডিফাইন করা হয় না, আমি এখনই বলে দিচ্ছি কমপ্লিমেন্ট বিষয়টা কি। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে কি, সেটা বাদে অংশ, ঠিক আছে? আচ্ছা কমপ্লিমেন্ট বলা হয়ে যাক, তখন একবার বলে দেবো। কমপ্লিমেন্ট অফ এনি সেট, কমপ্লিমেন্ট অফ এনি সেট। তো কমপ্লিমেন্ট বলতে গেলে ইউনিভার্সাল সেট বলে একটা কনসেপ্ট বলতে হবে, ঠিক আছে? ইউনিভার্সাল সেট বলে একটা কনসেপ্ট বলতে হবে। এইটা ধরো আমাদের ইউনিভার্সাল সেট, আর এটা হলো আমার এ। এটা ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে লিখি আমরা, ক্যাপিটাল ইউ।
এটা একটা সেট, এটা কমপ্লিমেন্ট কোন জায়গাটা, কমপ্লিমেন্ট মানে এই সেটটা বাদে, এই সেটটা বাদে যে পোর্শনগুলো আছে সেইগুলো আমার কোন রিজিয়নে পড়বে, এ কমপ্লিমেন্ট or a dashed, we can be এ কমপ্লিমেন্ট or a dashed, ওকে। রেড কালার করেছি, এই জায়গাগুলোর নাম হলো এ কমপ্লিমেন্ট। বলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন কীভাবে দেবো, সেই সমস্ত এক্স যারা ডাজ নট বিলংস টু এতে নেই সেই সমস্ত এক্সের কালেকশন। তাহলে কি আমার ইউনিভার্সালের এই বাকি জায়গাগুলো তো আছে। এটা গেল কমপ্লিমেন্ট। এটা যদি উদাহরণ দেওয়া যায়, কমপ্লিমেন্ট টোটাল ইউনিভার্সটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট নিই আর ভারতবর্ষটাকে যদি একটা এ হিসাবে নিই ভারতবর্ষকে, তাহলে টোটাল ইউনিভার্সে ভারতবর্ষ বাদে যতটুকু পোর্শন আছে সেই পোর্শনটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট অফ এনি সেট, ওকে। কমপ্লিমেন্ট ডিফাইন হয়ে গেছে। এবার আমরা আরেকটা টার্ম বলছি, সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, হ্যাঁ, সেটের বিভিন্ন প্রপার্টিস আছে, ওগুলো তো আমরা পরে যাচ্ছি। আগে ফার্স্ট অপারেশনগুলো ডিফাইন করছি। সিমেট্রিক ডিফারেন্স একটা সিম্বল দিয়ে লেখা হয় এ ডেল বি, ঠিক আছে। কেমন, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা হলো রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। বলে এটা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকি কেমন হবে ছবিটা, যদি ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকি ছবিটা কেমন হবে, দেখো এ মাইনাস বি পোর্শনটা, ছবিটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই পোর্শনগুলো কি, এ মাইনাস বি, আর এই পোর্শনগুলোর নাম কি, এটা দিয়ে এ সেট হয়, এটা দিয়ে বি সেট হয়, তাহলে এই জায়গাটার নাম কি বলো, বি মাইনাস এ, হ্যাঁ না। তাহলে দেখো এ ডেল বি মানে কি, ঠিক এই দিকের পোর্শন আর এই দিকের পোর্শন, এটাকে বলবো আমরা এ ডেল বি। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে বলি, যদি ওই ম্যাথমেটিক্যাল ফর্মাল ডেফিনেশন দিয়ে বলি, তাহলে সেই সমস্ত এক্স যারা এ ইউনিয়ন বিতে আছে কিন্তু ইন্টারসেকশন পার্টটা থাকবে না। তাহলে এইটাকে যদি ফর্মাল ডেফিনেশনে আনি, এক্স সেই সমস্ত এক্স যারা ইউনিয়নে আছে বাট কোথায় নেই, ইন্টারসেকশন কমন পোর্শনটাই নেই। ছবিটা একটু দেখো, টোটাল জায়গায় আছে কিন্তু এই জায়গাগুলোতে নেই। তাহলে এটাকে কীভাবে লিখবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বাট এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স, ওকে। এবার তুমি চাও যে এটাকে একটু অন্যভাবে কি এক্সপ্রেস করা যায়, হ্যাঁ অবশ্যই করা যাবে। দেখো এটাকে এইভাবে আমরা এক্সপ্রেস করে দিতে পারি না, এই যে এই জিনিসটা অবজার্ভ করলাম এইটাই, এখান থেকে তাহলে নোট বলে এ ডেল বি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ইউনিয়ন বি, টোটাল ইউনিয়ন বি নিয়ে নিলাম, ঠিক আছে, টোটাল ইউনিয়ন বি নিয়ে নিলাম, নিয়ে যদি বাদ দিয়ে দিই কাকে বলো তো, একদম এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমাদের এটা রিপ্রেজেন্টেশনটা চলে আসবে। তাহলে কারো কাছে সংজ্ঞাটা ক্লিয়ার থাকে তাহলে এইটা না জানলে এটাও করতে পারো, এটা জানলে এটা করা যাবে তৈরি এমনি। তাহলে সবসময় দেখো একটা সাহায্য আমরা নিচ্ছি ভেন ডায়াগ্রাম, যে সমস্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে, ভেন ডায়াগ্রাম এঁকে নেবো, দেন এখান থেকে অবজার্ভ করে করে লিখবো, তাহলে এইটা একটা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ডেফিনেশনটা তো আশা করি বোঝা গেছে। এবার কিছু প্রপার্টিস বলছি এই ডেলের, হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট এটা। প্রপার্টিস অফ সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে, প্রপার্টিস অফ, পুরো লিখছি না, ঠিক আছে, সিমেট্রিক ডিফারেন্স শর্টে, প্রপার্টিস অফ সিমেট্রিক ডিফারেন্স। 1 নম্বর এ ডেল ফাই, 2 নম্বর যদি এ ডেল এ ইউজ ক্যালকুলেট করি, 3 নম্বর এ, ঠিক আছে, এ ডেল বি, 4 নম্বর এ ডেল বি ডেল সি। দেখো এখানে এ ডেল ফাই যদি আমরা ক্যালকুলেট করি, এ ডেল ফাই, তাহলে কি করতে হবে, ফর্মাল ডেফিনেশন অনুযায়ী এ ডেল ফাই যদি আমরা ক্যালকুলেট করি মানে কি, এ আর ফাই ইউনিয়ন করব, সেখান থেকে ওদের কমন পোর্শন বাদ দেবো। এ আর ফাই যদি ইউনিয়ন করি তাহলে আমার আলটিমেটলি কি আসছে, এ আসছে, এর সঙ্গে ফাই জুড়ছি, এ আসছে, তার থেকে মানে এইমাত্র আমি বলেছিলাম যে ইউনিয়নটা নেব কিন্তু ইউনিয়ন থেকে কী করে দেবো, ইন্টারসেকশন পার্টটা বাদ দেবো। তাহলে এ আর ফাইয়ের ইন্টারসেকশন বলো কত হবে, কমন পোর্শন ফাই, এ আর ফাইয়ের কমন পোর্শন, কোনো কমন তো নেই, এতে মেম্বার আছে কিন্তু ফাইতে কোনো মেম্বার নেই, তাহলে কমন তো নেই, তাহলে এই পোর্শনটা কত ফাই,
তাহলে এটা ফাই, আর এখানে অ্যান্সার আসলো এ, তাহলে এ মাইনাস ফাই মানে কত? এ থেকে ফাইকে বাদ দিচ্ছ, ফাই তো কিছুই নেই, তাহলে এ ডেল ফাই মানে এখান থেকে বোঝা গেল, প্রমাণটা বললাম এমনি রাফলি এ, আর এ ডেল এ যদি হিসাব করি কত হবে? অবভিয়াসলি এটা ফাই হবে। কারণ কি আমাদের ডেফিনেশন কি করবো ফার্স্টে, যে আগের ওই ডেফিনেশনটাও ইউজ করি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এই ডেফিনেশনটা ইউজ করো। বির জায়গায় কত আছে? এ আছে, তাহলে এ মাইনাস এর থেকে একেই বাদ দিয়ে দাও, ইউনিয়ন আবার এখানেও এর থেকে একেই বাদ দিয়ে দাও, তাহলে এটাও ফাই এটাও ফাই, তাহলে ফাই ফাই ইউনিয়ন করলে ফাই হবে। সো দিস ইজ ফাই। আরেকটা প্রপার্টি আছে, এ ডেল বির যা মান হবে ক্যালকুলেট করে দেখবে বি ডেল এ, কারণ আমরা যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো দেখিয়েছিলাম দেখছিলাম যে এ ডেল বি যা হচ্ছে বি ডেল এও তাই হচ্ছে, ঠিক আছে। আর এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ ডেল বি, এ ডেল বিটা একসঙ্গে নিচ্ছি, ঠিক আছে, এইটা হলো প্রপার্টিস। এবার কিছু আরও কিছু প্রপার্টিস আছে যেগুলো আইডেন্টিটি প্রপার্টিস। মোটামুটি আমাদের ফর্মাল যা ডেফিনেশন দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিছু প্রপার্টিগুলো আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরাও পারবে। এ ইউনিয়ন এ আর এ যদি ইউনিয়ন করি তাহলে কী হবে অ্যান্সারটা? এ আর এ যদি ইউনিয়ন করি এই হবে। আচ্ছা, এর সঙ্গে যদি ফাইকে জুড়ে দিই, জোড়াও যায় না জোড়াও তো তাই, তাই না? ফাই মানে তো কিছু নেই, তাহলে এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু, ওকে। এ ইন্টারসেকশন এর সঙ্গে এরই ইন্টারসেকশন নেই, এই হবে, ঠিক। এ ইন্টারসেকশন ফাই, ইফ ইউ টেক এ ইন্টারসেকশন ফাই, এর সঙ্গে ফাই কোনো কমন আছে? এর সঙ্গে ফাইয়ের কোনো কমন আছে? কোনো কমন আছে? সবসময় মনে রাখবে ফাই ইন্টারসেকশনটা কম পোর্শনটা থাকে, কম জিনিসটা থাকে, তাহলে এই দুজনের মধ্যে সব থেকে কম কে? ফাই তো, তাহলে আনসারটা হবে ফাই, ঠিক আছে, ওকে। এগুলো বেসিক, হ্যাঁ। এই যে একটু আগে আমি লিখেছিলাম না, এই যেখানে খুশি ব্র্যাকেট, এটার আমি নাম দিয়ে থাকি যেখানে খুশি ব্র্যাকেট, এটাকে ফর্মাল বইতে অ্যাসোসিয়েটিভ ল বলে। তাহলে আমাদের যেখানে দরকার এ আর বি জুড়তে হবে, তাহলে এ ইউনিয়ন বি নিয়েছি, তাহলে দেখো এখানে ব্র্যাকেট দিয়েছে, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা নেক্সট ভিডিওতে সব প্রুফগুলো দেখাবো, ওকে। ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো প্রুফগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। এটা রাখলাম। 3 নাম্বার, এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ দুটো সেম। আমরা তো ভেন ডায়াগ্রামটা ইজিলি দেখতে পাই যে দেখো এখনই প্রুফ হয়ে যাবে, এইটাই এ ইন্টারসেকশন বি, এটা মানে এবার বি ইন্টারসেকশন এ, তাহলে জিওমেট্রিক্যালি সেম, তো এই দুটো ইকুয়াল। এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে, হ্যাঁ, কমিউটেটিভ ল বা প্রপার্টি যাই বলবে তুমি, কমিউটেটিভ ল, ওকে। আচ্ছা, নেক্সট আছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, হ্যাঁ, বিচ্ছেদ সূত্র, ডিস্ট্রিবিউটিভ। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা খুব ইম্পর্টেন্ট। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। স্টুডেন্টের একটু এই জায়গাটা ভুল করে অনেক সময়, কিন্তু একটা আমি পয়েন্ট বলে দিচ্ছি, সেটা মনে রাখো, কখনো ভুল হবে না। এইখানেই পুরো জায়গাটা একসঙ্গে ভাবো কোনো একটা জিনিস এদের দুজনের মধ্যে ভাগ করে দিতে হয়, কাকে নিয়ে যাবে? এ ইউনিয়নটাকে, তাহলে এ ইউনিয়ন বি দিয়ে নাও, লিখলাম। এখানে কি সিম্বল আছে? ইন্টারসেকশন। আবার এ ইউনিয়ন সি লেখাও। তাহলে সিমিলারলি এখানে যদি অন্য চেঞ্জ থাকে তাহলে এর পরের ফরম্যাটটা লিখে নেওয়া যাবে না নিজেই, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সিটা কী হবে? এই ইন্টারসেকশনটাকে ভাগ করব, মাঝখানে ইউনিয়ন, এই ইন্টারসেকশনটাকে, এটার নাম হলো ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, এবার আমরা বলছি ডি মর্গানস ল, হ্যাঁ, ডি মর্গানস, এটা খুব ইম্পর্টেন্ট। ডি মর্গানস ল, ঠিক আছে, কেমন? ডি মর্গানস লটা এরকম, এর দুটো আছে, হ্যাঁ। এ ইউনিয়ন বি যদি তুমি কমপ্লিমেন্ট বা ড্যাশ দাও, ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট অপারেট করলে এটা চেঞ্জ হয়ে যায়। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট যদি করা হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন, ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, ভেন ডায়াগ্রাম দিয়ে এগুলো প্রুফ করা যায়।
এটা গেল ডি মর্গানস ল। আর যদি কখনো প্রুফ করতে হয় না যে কোনো একটা দুটো সেট সমান, মানে থিওরিগুলো যখন আমরা প্রুফ স্টার্ট করবো, এখানে বলে শেষ করব যে এ আর বি ইকুয়াল কী করে প্রমাণ করা যায়। ফার্স্টে প্রমাণ করতে হবে এই সাবসেট অফ বি, আর পরে প্রমাণ করতে হবে বি ইজ সাবসেট অফ এ। যদি এই দুটো হয় একসঙ্গে কম্বাইন করে, কম্বাইনিং 1 and 2 উই হ্যাভ এ ইকুয়াল টু বি। এটার প্রুফ কী করে করা যায়, এখান থেকে একটা এলিমেন্ট তুলে এখানে দেখাতে হবে, সিমিলার আর্গুমেন্ট দিয়ে এখানে একটা এলিমেন্ট তুলে এখানে দেখাতে হবে, ঠিক আছে। এই যে নট, আর আমরা বলেছি যে কোনো জিনিস যদি এ ইউনিয়ন বিতে থাকে, ঠিক আছে, এ ইউনিয়ন বিতে থাকে, তাহলে এখান থেকে কী সিম্বল আসে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এইবার একটা বিষয় আমরা হাইলাইট করব, যদি এক্স এ ইউনিয়ন বিতে না থাকে, না বাচকের ক্ষেত্রে কী হয় ব্যাপারটা, এক্স এ ইউনিয়ন বিতে নেই, তাহলে এটা বলো কি বলা যাবে, এক্স এ ইউনিয়ন বিতে নেই। তাহলে যদি কেউ ছবি দেখে বলে যে এ ইউনিয়ন বিতেই নেই, তাহলে এখানে যদি এই স্টুডেন্ট এরকম মুখস্থ করে ফেলে, দেখো যে মুখস্থ করে তাহলে কি সমস্যা হবে, এখানে ওর আছে এখানে ওর আছে, বলছে এতে নেই অথবা বিতে নেই, আর এখানে তো আমরা ছবিতে দেখছি ইউনিয়ন বিতে মানে কোথাও নেই, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা অ্যান্ড হয়ে যাবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, যখন বিলংস থাকে তখন ইউনিয়নটা হয় অর আর ইন্টারসেকশনটা হয় অ্যান্ড, কিন্তু যখন নট থাকে ব্যাপারটা ঠিক উল্টো হয়ে যায়। এর পরের দিনের ক্লাসে আমরা সমস্ত থিওরিগুলো প্রমাণ করবো আর এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। থ্যাংকস ফর ওয়াচিং।